প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ টিভির নিয়মিত আয়োজন রাজদরবার। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এক এক সপ্তাহে এক একজন অতিথির সাথে এক একটি বিষয় নিয়ে কথা বলি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো সিলেট জেলা বার নির্বাচন 2020, আনুষঙ্গিক বিষয়াবলী এবং প্রত্যাশা ও মূল্যায়ন নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমরা বাংলাভিউ টিভি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তিত্ব, সিলেটের অত্যন্ত পরিচিত মুখ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জনাব এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন স্যারকে। স্যার, আপনাকে আজকের আলোচনায় রাজদরবার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনাদেরকে ধন্যবাদ। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, 16 জানুয়ারি আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন হয়ে গেল। কেমন দেখলেন দিনটি, বা কিরকম উৎসবমুখর পরিবেশে হয়েছে ইলেকশনটি? দিনটি তো আনন্দঘন ছিল। আমাদের সিলেট বিভাগের 4টা বিভাগীয় বার অ্যাসোসিয়েশনের সদস্যরা যারা সিলেটে এনরোলড আছেন তারা এসেছেন। সিলেটের বাইরে থেকেও, ঢাকা থেকে অনেকে এসেছেন, দেখা সাক্ষাৎ হয়েছে পুরাতন বন্ধুদের সাথে। এটা একটা আনন্দ উৎসবমুখর পরিবেশে সারাটা দিন কেটেছে। দিন কেন, রাতও কেটেছে। ভোট গণনা হলো তো পরদিন ভোর পর্যন্ত। মোট কতটি পদের জন্য আসলে লড়াই হয় এখানে? এখানে মোট বর্তমানে 26টি পদ আছে। এর মধ্যে 11 জন হচ্ছেন সদস্য, আর বাকি 15 জন হচ্ছেন সভাপতি, সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, এইগুলো নিয়ে। জি, আমরা এই বছর দেখেছি যে এই 26টি পদের বিপরীতে প্রায় 55 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে আমরা যদি একদম শীর্ষ পদগুলোর কথা বলি, তাহলে অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফজলুল হক সেলিম। এই দুজনের জন্য আমাদের অবশ্যই শুভকামনা এবং তাদেরকে অভিনন্দন। আপনার যদি কোনো বার্তা থাকে তাদের জন্য? না, আমিও তাদেরকে স্বাগত জানাচ্ছি। তারা ঐতিহ্যবাহী একটা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হয়েছেন। আমি আশা করি যে তারা আগামী দিনে সফল হবেন। বার অ্যাসোসিয়েশনের ঐতিহ্যের শুধু চর্চা না করে নতুন ইতিহাস গড়তে তারা মনোযোগ দিবেন। জি স্যার, আমরা জানি যে 1681 জন ভোটার, যেটি আসলে সংখ্যার দিক থেকে অনেক বড় একটি প্রতিষ্ঠান বা সংগঠন বলা যায় আমাদের আইনজীবী সমিতিকে, এবং 1408 জন কিন্তু ভোট প্রদানও করেছেন। এই যে ভোট দেওয়ার ব্যাপারে এক ধরনের উৎসবমুখর পরিবেশ এবং আগ্রহ, সম্প্রীতি, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি মনে করি সংখ্যার দিক থেকে সম্ভবত সিলেট জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের মধ্যে 4র্থ অবস্থানে আছে। ঢাকা জেলা আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, চট্টগ্রাম, তারপরেই সম্ভবত সিলেটের অবস্থান, অথবা ময়মনসিংহ। এই 4র্থ এবং অথবা 5ম অবস্থানে আছে। একটা দেশের 4র্থ অবস্থানে থাকা একটা আইনজীবী সমিতির নির্বাচন অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এই নির্বাচনের অংশগ্রহণ, এই নির্বাচনের স্বতঃস্ফূর্ততা, এই নির্বাচনে ফলাফল সবকিছুই একটা ইঙ্গিতবাহী বলে আমি মনে করি। জি স্যার, আমরা জানি যে আপনিও এই সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক একজন নির্বাচিত সভাপতি হিসাবে নেতৃত্ব দিয়েছেন সিলেট জেলা বারকে। অনেকেই আমরা আসলে নির্বাচন নিয়ে অনেকটা আগ্রহের জায়গায় থাকি, কিন্তু অনেকের বাইরে এই বিষয়টি সম্পর্কে ধারণা নেই যে আসলে নির্বাচিত হওয়ার পর সভাপতি, সাধারণ সম্পাদকরা আসলে কি কাজ করেন বছর জুড়ে, আপনি যদি একটু বলতেন। প্রকৃতপক্ষে সভাপতি, সাধারণ সম্পাদকের স্বাধীনভাবে কাজ করার তেমন কিছু নেই। যেসব কাজ করবেন এটা আমাদের সংগঠনের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের মধ্যেই বর্ণনা করা আছে, এবং সেই দায়িত্বগুলো পালন করতে গিয়ে তাদের পক্ষে এর বাইরে কিছু করার সময় খুব একটা পাওয়া যায় না। তারপরেও আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক ঘটনা প্রবাহে প্রতিটি জেলাতেই বার অ্যাসোসিয়েশন একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বিভিন্ন সময় ভাষা আন্দোলনের সময় দেখেছি যে যখন রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞা এসেছে, তখন আইনজীবী সমিতির ব্যানারেই, আইনজীবী সমিতির নামেই বিভিন্ন কর্মকাণ্ড হয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড ছিল। সামরিক শাসনের সময় এই সিলেটেই আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল 21শে ফেব্রুয়ারি পালন করতে পারছে না, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঘটনার প্রতিবাদ করতে পারছে না। তখন আইনজীবী সমিতিতে সভা হয়েছে এবং আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক, ওনাদেরকে সামনে রেখে একটা কমিটি হয়েছে। বলা হচ্ছে যে একটা কমিটি, কিন্তু প্রকৃতপক্ষে এটা ছিল একটা সর্বদলীয় কমিটি। সুতরাং এইভাবে বার অ্যাসোসিয়েশন অনেক ভূমিকা রেখেছে। সিলেটে আমাদের আইনজীবী সমিতির যে নিয়মিত কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের
যে 3টি বিভাগ আছে, জি। নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। বিচার বিভাগ। বিচার বিভাগে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আইনজীবীদের একটা বিরাট ভূমিকা রয়েছে। জি, বার সেই এবং বেঞ্চের বার এবং বেঞ্চের একটা সুসম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে সেই বিচারিক কার্যক্রম যাতে দ্রুত নিষ্পত্তি হয়, জি। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং সেই বিচারিক ফলাফলটা যাতে বিচার প্রত্যাশীরা সাথে সাথে পেয়ে যায়, ইত্যাদি বিষয়ে আইনজীবীদের একটা ভূমিকা আছে। আইনজীবীদের ভূমিকা ব্যষ্টিক এবং সমষ্টিক। জি। সমষ্টিক ভূমিকার ক্ষেত্রে আইনজীবী সমিতি অবশ্যই তার নিজের উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি পালন না করে তাহলে সেই ন্যায় বিচারের প্রক্রিয়াটা বিঘ্নিত হয়। যেমন উদাহরণ হিসাবে আমি বলি, আজকে যদি আইনজীবীরা এখানে বসে ওনাদের ফাইলপত্র রেডি করতে না পারেন তাহলে ওনারা মামলাটা সেখানে গিয়ে প্লেস করতে পারবেন না। সেই বিষয়টা নিশ্চিত করতে হবে, এস্টাবলিশমেন্ট করে সেখানে আইনজীবী সমিতি সেটা করে থাকেন। এটা একেবারে সিন্স ইনসেপশন অফ দি বার অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়া এটা চলে আসছে। দ্বিতীয়ত দেখেন, এই যে ভকালতনামা আছে, আপনি একটা মামলা করেছেন, আজকে যদি আইনজীবী সমিতি নিজস্ব ভকালতনামার মাধ্যমে এই দায়িত্বটা নিশ্চিত না করে, আপনি হয়তো বিদেশে চলে গিয়েছেন, দেখা গেল যে আপনার পক্ষ থেকে অন্য একজন গিয়ে মামলাটা প্রত্যাহার করে নিয়ে এসেছে। 2 বছর পরে এসে আপনি বললেন সর্বনাশ হয়েছে, আমার তো বাড়িঘর অন্য একজন নিয়ে গেল। আমরা গেলাম কোর্টে, গিয়ে দেখলেন আপনি যে না, এটা তো আপনার পক্ষ থেকে একজন আইনজীবী বা কোনো একজন ব্যক্তি এটা প্রত্যাহার করে নিয়েছে, স্বচ্ছতা বা জবাবদিহিতা এটা থাকতো না। কিন্তু আইনজীবী সমিতি যে পদ্ধতিটা আইনের মাধ্যমে করেছে, যে ওকালতনামার মাধ্যমে, আমি যেটাকে বকালতনামা বললাম, যে সেইটার মাধ্যমে এটা এনশিওর করেছে যে আপনার মামলা আপনার পক্ষে অন্তত পক্ষে কেউ মিসরিপ্রেজেন্ট করতে পারবে না, এটা অন্তত নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয়ত হলো স্ট্রং বার। যদি শক্ত একটা আইনজীবী সমিতি না থাকে তাহলে সেখানে বেঞ্চ যেখানে আছে, কেউ তো দুর্নীতির ঊর্ধ্বে নন, তাদের মধ্যে দুর্নীতির প্রবণতাটা বেড়ে যায়। এই সিলেটে আমরা গর্ব করে বলতে পারি যে আজকেও সিলেটে যে বিচার বিভাগীয় কর্মকর্তারা এখানে আছেন, বিচারিক কর্মকর্তারা, তারা কিন্তু আমরা মনে করি যে তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে অনেক বেশি সততার প্রশ্নে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ খুব কম আসে। এবং এখানে আসলে বার এবং বেঞ্চ একটি ভূমিকা রাখে। ভূমিকা অবশ্যই একটা ভারসাম্যমূলক ভূমিকা থাকে। একদিকে বন্ধুত্বপূর্ণ, আবার কিছুটা ক্ষেত্রে দ্বান্দ্বিকও থাকে। শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ হলে দেখা যায় যে কোনো এক পক্ষ থেকে একটা কোনো কিছু অসততা বা অনিয়ম ইত্যাদি প্রশ্রয় পেয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বার অ্যাসোসিয়েশনেরও একটা শক্ত ভূমিকা রাখতে হয়। স্যার, সিলেট জেলা আইনজীবী সমিতিতে নির্বাচনকে ঘিরে ব্যাপক এক আগ্রহ আছে, বিশেষ করে যারা তরুণ ভোটার হয়েছেন বা নবীন আইনজীবী হয়েছেন, পাশাপাশি আমাদের যারা বিজ্ঞ সিনিয়ররা আছেন, ওনারাও এটাকে বেশ অনুপ্রেরণা দেন। এখানে আসলে যে কেউ চাইলে ইলেকশন করতে পারে না, বয়সের একটি ব্যাপার আছে। একদম সভাপতি, সাধারণ সম্পাদকের পদ থেকে সহ সম্পাদক পর্যন্ত কমপক্ষে 3 বছর না হলে কেউ দাঁড়াতেই পারে না। এই যে বয়সের একটা, কেউ এটাকে বলছেন ব্যারিয়ার, কেউ বলছেন এটা একটা ফ্যাসিলিটির জায়গা, এটাকে আসলে আপনি কিভাবে মনে করেন? না, এইটা দেখেন, সিলেট বার একটা বড় বার, এবং এই বারে একজন নতুন এসে উনি যদি দাঁড়াতে চান বা জিতেও যদি যান, তাহলে উনাকে হুচট খেতে হবে। অস্বাভাবিক হবে না, স্বাভাবিকই হবে যে হুচট যদি উনি খান। এবং সেই ক্ষেত্রে উনিও উনার যে একটা পেশাগত জীবনের শুরুতেই একটা নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হবেন। বার অ্যাসোসিয়েশনও তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে এটা করা হয়েছে। এবং বিভিন্ন অর্গানাইজেশনে এটা কিন্তু আছে। আপনি প্রেস ক্লাবে যান, সেখানেও দেখবেন প্রেসিডেন্ট পদে দাঁড়াতে হলে এত বছরের ওনার মেম্বারশিপ লাগবে, সেক্রেটারি পদে এত বছরের মেম্বারশিপ লাগবে। এইভাবে কিন্তু আমাদের বারে করা হয়েছে। এইটা আমি মনে করি যে অভিজ্ঞতা লব্ধ একটা বিষয়। ইতিপূর্বে আমাদের বারে এই ধরনের ছিল না, কিন্তু দেখা গেল যে এক সময় যখন সংখ্যা বেশি হয়ে গেল সদস্যদের, তখন কিন্তু এই ধরনের একটা নীতিমালা আমাদের বার সময়ের দাবি, অভিজ্ঞতা যাই বলি না কেন, যে একটা সংযোজন করা আমাদের সংবিধানে প্রয়োজনীয়তা দেখা যায়। তখন কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সিলেট বারের প্রাক্তন সভাপতিদেরকে নিয়ে, সিনিয়র আইনজীবীদেরকে নিয়ে একটা উপকমিটি করে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা করা হয়েছে। এবং এটা করাতে হচ্ছে কি, আজকে শুরুতেই যিনি যাচ্ছেন তার অন্তত পক্ষে ন্যূনতম একটা অভিজ্ঞতা নিয়ে ইনি যাচ্ছেন। এই বারের চলাফেরা কেমন, এই বারের এথিকেটস গুলো কি, এই বারের যে উদ্দেশ্যটা কি, এইবারের যে নীতি নৈতিকতা লেভেলটা কি, স্ট্যান্ডার্ডিটিটা কি, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়ে যখন একটা মিনিমাম ধারণা পেয়ে যান, তখন তিনি হয়তো নির্বাচনে দাঁড়ালে বা জিতেনও যদি, তখন তার পক্ষে তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনি এটাকে পজিটিভ ভাবে দেখছেন। আমি মনে করি যে এটা একটা পজিটিভ দিক আছে। এখানে আরেকটি বিষয় স্যার,
বিভিন্ন পেশাজীবী সংগঠনে নির্বাচনের সময় আমরা দেখি যে নির্বাচন কমিশন গঠিত হয় শহরের বা অন্যান্য বিভিন্ন পেশার সম্মানিত কিছু লোকজনদেরকে নিয়ে। সেই ক্ষেত্রে সিলেট জেলা আইনজীবী সমিতি একদমই ব্যতিক্রম। নির্বাচন কমিশনার হন এখানেরই সদস্যদের ভোটে নির্বাচিত একজন ব্যক্তি। সেই ক্ষেত্রে নিজেদের একজন বিজ্ঞ সদস্য নির্বাচন কমিশনার, কোনো ধরনের হেরফের হয় কিনা কখনো? না, এটাও আমাদের একটা গৌরবের বিষয়। জি। সেই ক্ষেত্রে দেখবেন সিলেটে যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট প্রেস ক্লাব, সিলেট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, বিএমএ, ওনাদের যে নির্বাচনগুলো হয় সাধারণত ওনাদের নির্বাচন কমিশনে ওনারা আইনজীবীদেরকে নিয়ে সম্পৃক্ত করেন এবং আইনজীবীদের সহায়তা ওনারা গ্রহণ করেন। ওনাদের ধারণা বা বাস্তবিকতায় যে আইনজীবীরা যেহেতু আইন চর্চা করেন, নির্বাচন পরিচালনা করতে গেলে নির্বাচনী যে আইন, বিধিমালা, ব্যবহার বিধি ইত্যাদি আছে, এগুলো সম্পর্কে আইনজীবীরা সচেতন থাকবেন, অভিজ্ঞ থাকবেন এবং আছেনও তারা, এবং এই কারণে আইনজীবীদের সেখানে নেওয়া হয়, অন্তর্ভুক্ত করা হয়, নির্বাচন কমিশনার করা হয়, সদস্য করা হয়, তখন ওনারা সেই নির্বাচনটা পরিচালনা করেন। এখন আমাদের আইনজীবী সমিতিতে যেহেতু সবাই আইনজীবী, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বাহিরের কাউকে খুব একটা আনার প্রয়োজন হয় না। তারপরেও কিন্তু আমরা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, ওনাদেরকে আমরা অনুরোধ করি, আমরা অন্ততপক্ষে আমন্ত্রণ পত্র দেই যে আপনারা আসেন, দেখেন আমাদের নির্বাচনটা কিভাবে হচ্ছে, এবং ওনারা আসেনও, এবং বিশেষ করে বিচার বিভাগীয় কর্মকর্তারা তো অবশ্যই আসেন, এসে আমাদের এটা পর্যালোচনা করে। সেই জন্য আমি মনে করি যে আমাদের যে নিজস্ব নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন পরিচালিত হয়ে আসছে পর্যন্ত, এখন পর্যন্ত কোনো ধরনের আপত্তি খুব একটা উঠেনি। এই বছর আমরা নতুন একটি বিষয় পরিলক্ষণ করেছি যে দেখা গেছে আমাদের সবসময় এটি হয়, বারের যারা সম্মানিত সাবেক সভাপতিবৃন্দ কিংবা সাধারণ সম্পাদকবৃন্দ, তাদেরকে ভোট গণনার জন্য রাতে এক সময় আহ্বান জানানো হয়। এই বছর আমরা দেখেছি পেছনে একটি প্রজেক্টরও ছিল, বাকি যারা বসা ছিলেন সবাই দেখতে পেরেছেন। এই বিষয়টি স্বচ্ছতার ক্ষেত্রে আরো নতুন মাত্রা যোগ করলো কি? অবশ্যই অবশ্যই। আমি তো নির্বাচন কমিশনারকে, এবারকার যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আলী মুস্তফা মিশকাতুন্নূর, ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছি, বলেছি যে এটা আমারও মনে ছিল যে এই স্বচ্ছতাটা আরো নিশ্চিত করার জন্য। আমাকে যেসব জায়গায় বিভিন্ন সময় ডাকা হয়েছে, যেমন আমি ডিএস এর কথা বলি, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে একবার নেওয়া হলো, ব্যালট পেপারগুলো এইভাবে উল্টায় রাখা হলো, এবং যিনি গণছেন উপরেরটা এইভাবে পড়ে আবার এই পাশে উল্টায় রাখলেন। আমি বললাম যে না, এইভাবে করবেন না, ব্যালট পেপার এইভাবে রাখেন, উপরের দিকে রাখেন, যে কেউ যাতে দেখতে পারে, আবার গণনার পরেও এইভাবে রাখেন। একজন কেন মনে করবে যে আমি হয়তো ভুলে একজনের ভোটটা অন্যজনের আমি মুখ দিয়ে উচ্চারণ করেছি, একজনের একটা ভুল হতে পারে বা ইচ্ছাকৃতভাবে, উনার মনে সন্দেহ আসলে উনি যাতে আবার উকি দিয়ে সেইখানে দেখতে পারেন, পরীক্ষা করতে পারেন। এই জন্য এই পদ্ধতিটা প্রেস ক্লাবেও আমরা চালু করেছি, ডিএসএ তো একবার করেছি, বার অ্যাসোসিয়েশনেও আমরা অনেকটা করেছি, সব জায়গায় আমরা চেষ্টা করছি। এই ক্ষেত্রে প্রজেক্টর দিয়ে যখন এই যে ব্যালটটি গণনা হচ্ছে, ওইটা যখন স্ক্রিনে পুরোপুরি দেখানো গেল, আমি মনে করি কারো মনে আর সন্দেহের কোনো মিনিমাম ন্যূনতম কোনো মাত্রাও থাকার সুযোগ নেই। অবশ্যই এটা একটা স্বচ্ছতার নতুন মাত্রা যোগ করেছে। স্যার, আপনি এই বারের নির্বাচিত সভাপতি ছিলেন, দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন বারকে সামনে থেকে। দিনে দিনে কিন্তু আইনজীবীদের সংখ্যা বাড়ছে, বর্তমানে তা ১৫০০-এর উপরে সিলেট জেলা আইনজীবী সমিতিতে। সেই তুলনায় অনেকের কিন্তু বসার জায়গা একটু অপ্রতুল। এই বিষয়টির সুরাহা আসলে কিভাবে করে? এখন আমাদের এখানে শুধু বসার জায়গা নয়, আমাদের যে পেশাগত যে ক্ষেত্রগুলো আছে সেইগুলোর একটা বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা আছে। সিলেটে জেলা ও দায়রা জজ আদালত ছিল। জেলা ও দায়রা জজ আদালত বলতে উনি সহ উনার সাবঅর্ডিনেট কোর্টগুলো এখানে ছিল। আমরা দাবি করেছিলাম যে এখানে মহানগর হয়েছে, মহানগর দায়রা জজ আদালত আনা হোক। মহানগর দায়রা জজ এখানে প্রতিষ্ঠার দাবি জানানোর মানে হচ্ছে এই ক্যাম্পাসেই করা হোক তা নয়। আমরা বলে করেছিলাম বা আশা করেছিলাম যে অন্য কোথাও করা হবে, যেমন ঢাকাতে আছে। আপনি ঢাকাতে যান, কোর্ট কাছারি যে এলাকাকে বলে, সেখানে দেখবেন জেলা ও দায়রা জজ আছে। আপনি একটু দূরে যান, সেখানে দেখবেন মহানগর দায়রা জজ। আব্দুল গনি রোডে যান, সেখানে গেলে দেখবেন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে। আপনি আর একটু অন্যদিকে যান, দেখবেন লেবার কোর্ট আছে। অর্থাৎ পুরো ঢাকা শহরেই গেলে দেখবেন এই বিচার বিভাগীয়ই বিভিন্ন আদালত এইখানে আছে। চট্টগ্রামে অনেকটা তাই। আমি কাতালগঞ্জে যে বাড়িতে থাকতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময়, এর পাশের বাড়িটাই ছিল লেবার কোর্ট, এবং সেইখানে অন্তত ১০০ জন আইনজীবী সেইখানে বসতেন। তখন হয় কি, আজকে
সিলেটে যে কোনো একটা মামলা যদি হয়, জি। তারা এসেই সিনিয়র কয়েকজনের নাম আছে সবাই যাদের একটু নাম হয়েছে, এদেরকে খুঁজে। এতে জুনিয়রদের কাছে মামলাগুলো খুব একটা যাচ্ছে না। জি। তো যদি একদম আলাদা হয়ে যায় কোর্টগুলো, একটা চলে যায় নতুন জেল যেখানে হয়েছে বাদাঘাট, সেখানে যদি মহানগর দায়রা জজ আদালত হয়ে যায়, আর আমি বা সিনিয়র কয়েকজন যদি সিলেটে বসেন শহরের জেলা আদালতে, তখন আমাকে তো আর ওইখানে সহজে নিতে পারবে না। ওইখানে যে কয়েকজন আছে ওদের কাছেই যাবে, ওনারাও মামলা পাবে, বসারও ওনাদের ওইখানে জায়গা হবে। লেবার কোর্ট সিলেটে হচ্ছে, আমাদের দাবি হলো লেবার কোর্টটা অন্য কোথাও হোক, বা সাইবার কোর্ট এক সময় সাইবার আসতে পারে, ট্রাইব্যুনাল হবে, ট্রাইব্যুনালটা আসতে অন্য পারে। কোথাও হোক। যেমন এখানে বিদ্যুৎ আদালত আম্বরখানাতে ছোট্ট একটা কক্ষে আছে, সেটাকে আরো একটু প্রতিষ্ঠা করুক, অথবা বিদ্যুৎ আদালত, সাইবার আদালত এগুলোকে মিলিত করে খাদিমনগরে করুক, জি। এইদিকে এয়ারপোর্টের বিমানবন্দরে এখানে করুক, দক্ষিণ সুরমায় করুক। তখন হবে কি, এটা ডিসেন্ট্রালাইজেশন হবে। এবং ডিসেন্ট্রালাইজেশন যদি হয়, বসার জায়গাগুলো সেদিকে হবে। তবে যতদিন ডিসেন্ট্রালাইজেশন হয়নি, ততদিন আমাদের এইখানে যে খালি জায়গাগুলো আছে, এটাকে আরো একটু ব্যবস্থা করা উচিত। যেমন আমি বলি 3 নম্বর বার লাইব্রেরি যেটা আছে, এখানে দ্বিতীয় তলা, তৃতীয় তলা এগুলো এখনো নির্মিত হয়নি। এগুলোতে পুরোপুরি বসার ব্যবস্থা করা হোক। বসার আগে এখানে ব্যাংক, বিমা ওইগুলোকে ভাড়া না দিয়ে, কারণ আইনজীবী সমিতি একটা নন প্রফিট অর্গানাইজেশন, এটা হচ্ছে একটা অবাণিজ্যিক প্রতিষ্ঠান। একটা অবাণিজ্যিক প্রতিষ্ঠানে বেশি প্রফিটের দিকে দেওয়া আমাদের ঠিক নয়। আগে আমাদের বসার সংকলন করা হোক, হল করা হোক, আর বাণিজ্যিকভাবেও যদি চিন্তা করেন, একটা ব্যাংকে যদি ভাড়া দেন, মাসে কত টাকা ভাড়া পাবেন, কিন্তু এই দ্বিতীয় তলাকে যদি 50টা চেম্বার করেন এবং আমাদের আইনজীবীদের মধ্যে যদি ভাড়া দেওয়া হয়, এই 50টা চেম্বারের ভাড়া অনেক বেশি আসবে এবং এখানে আইন পেশার যে পরিবেশ সেটাও বিঘ্নিত হবে। আপনি বলছিলেন বিকেন্দ্রীকরণের কথা, সেক্ষেত্রে বারের বিকেন্দ্রীকরণ কি হতে পারে? মেট্রোপলিটন বার বা অবশ্যই হতে পারে। ঢাকাতে হয়েছে, মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশন হয়েছে, এমনকি লেবার কোর্টের আইনজীবীদেরও সংগঠন আছে, যদিও ইট ইজ নট রিকগনাইজড ইয়েট বাই দি বার কাউন্সিল, বার কাউন্সিল তাদেরকে ঢাকা বারেরই সদস্য ধরছে, কিন্তু তাদের আলাদা একটা সমিতি আছে। তো আমাদের এখানে মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশন হতে পারে, বা অন্যভাবে যদি বিকেন্দ্রীকরণ হয় আরও হতে পারে। স্যার, যদিও আইনে আছে বা কোনো রুলসে আছে যে বার্ষিক নির্বাচন হবে, কিন্তু আমাদের বাস্তবতার নিরিখে এত বিশাল আয়োজন, আবার অনেক বেশি কাজ করতে হয় পুরো বছর জুড়ে। 1 বছর কি যথেষ্ট একটি কমিটির জন্য? মোটেই যথেষ্ট না। একটি বছর তো শুরু হতে হতেই শেষ হয়ে যায়। এই যে জানুয়ারিতে নির্বাচন হলো, ওনারা দায়িত্ব নিয়েছেন, অবশ্য বাজেট দিতে দিতে ফেব্রুয়ারি হয়ে যাবে। ফেব্রুয়ারির পরে আর 10টি মাস থাকবে, এর মধ্যে রমজান মাস বন্ধ থাকে, ডিসেম্বর মাস আমাদের জুডিশিয়াল ভ্যাকেশন থাকে, এগুলোতে কিছুদিন চলে যায়। এই জন্য আমি মনে করি যে নির্বাচন প্রক্রিয়াটা 2 বছরের জন্য মেয়াদটা করা উচিত। জি স্যার, তরুণ আইনজীবীদের পক্ষ থেকে একটি প্রশ্ন আপনার কাছে। সংখ্যা অনেক বাড়ছে, বারের কমিটি আমার মনে হয় এক সময় আরও বর্ধিত হতেও পারে হয়তোবা। সেই ক্ষেত্রে দেখা যায় একদম ছোট যে পোস্টটি সহ সম্পাদক, সেখানে আসলে এই পোস্টটির কাজ থাকে বিভিন্ন বারের বিভিন্ন বিষয়গুলো দেখা, বিশেষ করে একদম ছোটোখাটো কাজগুলো করা, যেখানে সিনিয়ররা ডাকেন তাদেরকে। আমাদের 5টি বার রয়েছে, 3টি পোস্ট রয়েছে সহ সম্পাদকীয়তে, এটি কি বাড়ানো যায় কিনা? না, আমাদের এখানে একটা টোটাল পরিবর্তনের একটা সাজেশন আছে। কিছুদিন আগে তো পরিবর্তন হলো, যে 2টো ছিল আগে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রথমে একটা, এরপরে 2টো করা হলো, এরপরে সর্বশেষ 3টা করা হলো, এখন 3টা আছে। আমরা মনে করি এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টটা এই নামে না রেখে, যতটা সেক্রেটারিয়াল পোস্ট আছে প্রতিটির সাথে আলাদা আলাদা করে সহসম্পাদক দেওয়া হোক, সহ সমাজসেবা সম্পাদক দেওয়া হোক, সহ লাইব্রেরি সম্পাদক দেওয়া হোক, এইভাবে সহ করে প্রতিটির সাথে আলাদা দেওয়া হোক। আর এইদিকে যে মেম্বার 11 জন দেওয়া হয়েছে, আমার মনে হয় 11 জন মেম্বারের দরকার নাই। এই কারণে আমাদের কমিটি হচ্ছে 26 জনের, এর মধ্যে 11 জন মেম্বার। সাধারণত যে কোনো কমিটিতেই 1/3 থাকে মেম্বার, এখানে 1/3-এরও বেশি হয়ে গেছে। তো সেটা টোটাল নাম্বারের ওই যে কোরাম টোরাম ইত্যাদির বিবেচনায় 1/3-এর কম যাতে থাকে সেই দিকটা রাখতে হবে। আর সদস্য সংখ্যা বাড়লেই যে কাজ সহজ হবে তা নয়। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দেখেন কয়েক হাজার সদস্য, কিন্তু তাদের কমিটি ওই যে কয়েকজন, 7 জন বা 9 জন, ওইটাই আছে, একদম ছোট একটি কমিটি। স্যার, আরেকটি বিষয়, যে বেনেভোলেন্ট ফান্ডের যে বিতরণ প্রসঙ্গে বা কখন প্রদান করা হবে সেই প্রসঙ্গে, তো এখানে দেখা যায় সিংহভাগ টাকাটাই একজন আইনজীবী মারা যাওয়ার পরে তার পরিবার আসলে রিসিভ করে। এই টাকাটা কি কখনো একটি নির্দিষ্ট মেয়াদান্তে তার জীবদ্দশায় দেওয়া যেত না? এটা আমাদের একটা সিদ্ধান্ত ছিল আগে,
যে বার অ্যাসোসিয়েশনে যারা 50 ইয়ার্স কমপ্লিশন হবে তাদেরকে পুরো টাকাটা দিয়ে দেওয়া, এবং একজন বা দুইজনকে দেওয়া হয়েছে, এরপরে আবার এটাকে পরিবর্তন করে নিয়ে নেওয়া হলো যে 50 ইয়ার্স। কত টাকা পান এটি সিলেট জেলা আইনজীবী সমিতি? এখন বোধহয় 10 লক্ষ টাকা পান। তখন পেয়ে গিয়েছিলেন 2জন বা 3জন 8 লক্ষ করে, তখন 8 লক্ষ ছিল। এখন ওইটা আবার করা হয়েছে, ওনাদেরকে একটা পার্সেন্টেজ দেওয়া হয়, বাকিটা মারা যাওয়ার পর। তো আমি মনে করি এমনও আইনজীবী আছেন আমাদের মধ্যে যারা সারা জীবন কাজ করেছেন, শেষ জীবনে গিয়ে দেখা যাচ্ছে যে ওনাদের সঞ্চিত অর্থ সেভাবে নেই, তাদের চিকিৎসা, পরিবার পরিজন নিয়ে বেশ আর্থিকভাবে অনটনের মোকাবেলা করতে হয় ওনাদেরকে, তাদেরকে দিয়ে দেওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা যদি একটা স্ল্যাব করি যে যারা 30 বছর পূর্ণ করেছেন তারা 25% পেয়ে যাবেন, যারা 50 বছর করেছেন তারা একদম 90% বন্টন প্রক্রিয়া। এইভাবে করলে এখন আমাদের যে ফান্ড আছে সেই ফান্ডের পক্ষে এটা বহন করা সম্ভব বলে আমি মনে করি। জি স্যার, আমাদের একটি গৌরবের রাত হচ্ছে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ, আমাদের ঐতিহ্যের একটি অংশ বলা যায়। এই অনুষ্ঠানটি বিশাল একটি অনুষ্ঠান, অনেক টাকা খরচ হয় ও আমাদের একটি মিলন মেলায় পরিণত হয়। সেখানে কিন্তু ডিনারের সাথে সাথে আরও কিছু অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়, আমাদের আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আইনজীবীদের সন্তানদেরকে সেখানে যারা ভালো রেজাল্ট করে পুরস্কৃত করা হয়। এতে করে অনুষ্ঠানটি অনেক বিলম্বিত হয়, অনেক ক্ষেত্রে কিছুটা অগোছালো হয়ে যায়। এই ব্যাপারটিকে আরেকটু সুন্দরভাবে করতে গেলে আপনার সাজেশনটা? আমরা মনে করি যে পুরস্কার বিতরণ যেটা, পুরস্কার বিতরণটাকে আমরা যদি আলাদাভাবে করতে পারি, আইনজীবীদের সন্তানদের যে পুরস্কার যে বৃত্তি দেওয়া হচ্ছে সেটা যদি আলাদাভাবে করতে পারি, সেই দুটো বা ওই দুটোকে একত্রিত করে আলাদা যদি একটা অনুষ্ঠান নতুন করি, তাহলে আমাদের আইনজীবী সমিতির যে রুটিন প্রোগ্রামগুলো যে তার মধ্যে আরো একটা অনুষ্ঠান বৃদ্ধি পেল। কিন্তু বৃদ্ধি পাওয়া মানে তাদেরকে যে কোনো কিছু থেকে বঞ্চিত করা হচ্ছে তা নয়, সেইখানেও তাদেরকে, বাচ্চাদেরকে, বাচ্চার গার্জিয়ানদেরকে, যারা খেলাধুলায় পুরস্কার পেয়েছেন তাদেরকে উপযুক্ত সম্মাননা দেওয়ার মধ্য দিয়েও সেইটাকেও আরেকটা জমকালো একটা অনুষ্ঠান করা যেতে পারে। সেই অনুষ্ঠানে যদি এটা আমরা নিয়ে যাই তাহলে আমাদের এই বার্ষিক নৈশভোজটা আরো উপভোগ্য হবে এবং আরো সুশৃঙ্খল হবে, এবং এই যে বিলম্বিত, সেই বিলম্বিত হবে না, যতটুকু বিলম্বিত হবে ওটা আনন্দদায়কই বিলম্বিত হবে। আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি দিয়ে আমরা করতে পারবো। এখন আমরা দেখেছি যে প্রথমে এই বৃত্তি প্রদান, পুরস্কার, এইগুলোর সময় একটা তাড়াহুড়া লেগে যায়, বরঞ্চ দেখা যায় একজনের বাচ্চাকে নিয়ে এসেছেন বৃত্তি নেবে, কিন্তু তাকে এত দ্রুত দেওয়া হচ্ছে যে সম্মানের জায়গায় কিছুটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা তো সম্মান না দিয়ে আমাকে বরঞ্চ একটু দ্রুত তার দিকে আলাদা একটা অনুষ্ঠানে গুছিয়ে করা উচিত বলে আমি মনে করি। জি স্যার, আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা দেখি যে এই নৈশভোজের পুরো অনুষ্ঠানটা আসলে উপস্থাপনা করেন জেলা আইনজীবী সমিতির দায়িত্বে থাকা যুগ্ম সম্পাদকবৃন্দ। এটি কি আইনজীবী সমিতির কোনো নিয়মের মধ্যে আছে, অথবা এখানে কি যে কাউকে পছন্দ করা হতে পারে? কারণ অনুষ্ঠান যারা হোস্টিং করবেন তাদের উপর আসলে সেই অনুষ্ঠানের অনেক কিছুই নির্ভর করে। তা এইটা এখন আমরা দেখতে পাচ্ছি যে যুগ্ম সম্পাদকরা করছেন। এক সময় আমরা দেখতাম যে এটা সোশ্যাল সেক্রেটারি যিনি, ওনাকে বোধহয় সমাজসেবা বিষয়ক সম্পাদক, উনি করেছেন দেখতে পেয়েছি। এটা আবার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এখন আমাদের সংবিধানে আছে যে বার্ষিক নৈশভোজটা সমাজসেবা বিষয়ক সম্পাদক যিনি, তিনি এটা উনার বিভাগের দায়িত্ব, সেই হিসাবে হয়তো উনি করতেন। আবার যুগ্ম সম্পাদকের একটা ওভারঅল উনার একটা দায়িত্ব আছে, সেই হিসাবে বর্তমানে উনারা করছেন। লিখিতভাবে এটা এমন কোনো বাধ্যবাধকতা নাই যে নির্দিষ্ট করে ওকেই করতে হবে, এই ধরনের কিছু নাই। সেই জায়গায় অন্য কাউকেও যদি নিয়ে আসা হয় অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য বা অনুষ্ঠানকে আরো বেশি যথার্থতা দেওয়ার জন্য, আমার মনে হয় সেখানে বাধা হবে না। জি স্যার, সর্বশেষ প্রশ্ন, কেমন ছিল আমাদের সদ্য সাবেক বিদায়ী কমিটিতে এবং বর্তমান যে কমিটি আসলো তাদের কাছে আপনার প্রত্যাশাটি কেমন? দেখেন, বিদায়ী কমিটি যেগুলো করেছে, আমাদের অ্যাডভোকেট জামিলুল এবং অ্যাডভোকেট হুসাইন আহমেদ, আমরা এর আগের কমিটির ধারাবাহিক ছিলেন তারা, ওই কমিটির গত বিদায়ী কমিটির ধারাবাহিক হবেন বর্তমান কমিটি। সেই হিসাবে ওনাদের সমালোচনা বা যাই থাকুক, এগুলো হচ্ছে আমাদের আত্মসমালোচনা, কিন্তু সবকিছু মাথায় রেখে আমি ওনাদেরকে অভিনন্দিত করছি। ওনারা সফলভাবে যে ওনাদের টেনিউরটা শেষ করতে পেরেছেন, এবং নতুন যে কমিটি এসেছেন ওনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ওনাদেরকে আমি অনুরোধ করব যে ওনাদের সাথে যারা প্রতিটি পদে এক একজন বা দুজন করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই প্রতিদ্বন্দ্বীদের মতামত নিয়ে ওনারা যদি এই একটা বছর
কার্যক্রম পরিচালনা করেন এবং প্রয়োজন বুঝে অতীতের যারা ছিলেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান, তাহলে কিন্তু তারা বার অ্যাসোসিয়েশনের অতীতের শিক্ষা থেকে এই অ্যাসোসিয়েশনকে আগামী দিনের পথে আরো সুন্দরভাবে নেতৃত্ব দিতে সফল হবে। স্যার, রাজদরবারের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমিও দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এই সুযোগ পেয়ে আপনাদের সামনে কিছু কথা বললাম। এই রাজদরবার অনুষ্ঠানটি অব্যাহত থাকুক এই প্রত্যাশা রাখছি। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট জেলা আইনজীবী সমিতির সদ্য হয়ে যাওয়া নির্বাচন এবং এর আনুষঙ্গিক বিভিন্ন বিষয়াবলী নিয়ে। পাশাপাশি একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী হিসাবে অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম সাইন স্যারের কাছ থেকে অনেকগুলো সাজেশন আমরা শুনলাম। ওনার যে বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার, সিলেট জেলা আইনজীবী সমিতির সাথে যে দীর্ঘদিনের পথ চলা, সেই অভিজ্ঞতার আলোকে অনেক কিছুই আমাদের সাথে শেয়ার করলেন, অনেকগুলো সাজেশন দিলেন। আমরা আশা করছি সিলেট জেলা আইনজীবী সমিতি তার ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে আরও অনেক বেশি সফলভাবে এগিয়ে যাবে এবং অনেক ভালোভাবে সিলেট জেলা আইনজীবী সমিতি আইনজীবীদের গার্ডিয়ান প্রতিষ্ঠান হিসাবে সবার সামনে আগামী দিনগুলোতেও তার যাত্রা অব্যাহত রাখবে। সেই প্রত্যাশায় আজকে রাজদরবার থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।